আচ্ছা, তো আজকে কাজ শক্তি ক্ষমতায় চ্যাপ্টারের মধ্যে সেকেন্ড লেকচার। এর আগে আমরা কাজ সম্পর্কে যাবতীয় যা কিছু আছে সবকিছু আমরা পড়ছিলাম। কাজ আমাদের কিভাবে ধনাত্মক হয়, কিভাবে ঋণাত্মক হয়, অথবা সর্বোচ্চ কাজ এবং সর্বনিম্ন কাজ এবং শূন্য কাজের শর্ত। তারপরে আমাদের কেন্দ্রমুখী বলের জন্য কাজ কিভাবে শূন্য হয়, এগুলো আমরা সবকিছুই দেখছিলাম। ওকে, তো এখন এই টপিকের উপর আমরা কিছু ম্যাথ করব, এবং আজকে যেগুলো ম্যাথ করব এখানে আমাদের গত লেকচারের বাইরেও অনেকগুলো টপিক আসবে যেগুলা 9-10-এ ছিল। এই জন্য এগুলো একটু দেখে রাখতে বলছিলাম আর কি। ওকে, তো আমরা শুরু করি। আর কোনো ম্যাথে যদি নতুন কোনো থিওরি বা সূত্র আসে ওইটা আমি দেখাই দেবো এখন। আর এই চ্যাপ্টারের ম্যাথ গুলা কি হয়, এটা ভেক্টর, নিউটনের বলবিদ্যা এবং আমাদের 9-10-এর বিভিন্ন কনসেপ্ট মিলায় এই চ্যাপ্টারের ম্যাথ গুলা। তো এখন এই চ্যাপ্টারের সূত্র খুবই অল্প। এই চ্যাপ্টারের সূত্র দিয়ে এই চ্যাপ্টারের ম্যাথ কম, বরং বাইরের চ্যাপ্টারের ম্যাথ এখানে অনেক বেশি আর কি। তো এই জন্য আমরা যখন ম্যাথ করব তখন আমাদের পড়ানোর বাইরেও অনেক ম্যাথ আসবে, এ- যেগুলো আমাদের পড়তে হবে। ওকে, তো আমরা শুরু করি। বাইরের কোনো ম্যাথ আসলে ওইটা রিলেটেড সূত্র অথবা থিওরি আমরা দেখবো এখন। ওকে, আচ্ছা, তো আমাদের ফার্স্ট ম্যাথে যেটা বলছে, এখানে বলছে যে 200 নিউটন বল প্রয়োগ করে কোনো বস্তুকে বলের অভিমুখে 300 মিটার সরানো হলে কত কাজ সম্পন্ন হবে। আচ্ছা, এটা যদি আমরা একটু চিত্রের মাধ্যমে যদি বুঝি। এখন আমরা কাজের সূত্র তো এটা শিখছিলাম, W=F(s)cos θ। এখন বলছে যে বলের অভিমুখে, এই টার্মটা দ্বারা কি বোঝায়, বলের অভিমুখে মানে বল যেই দিকে ক্রিয়াশীল, বস্তু সরণও ওই দিকেই হয়েছে। তাহলে বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটা এখানে 0 ডিগ্রি। তো এখানে এফ এর মান হচ্ছে 200 ইন্টু 300 মিটার সরণ, আর এই কস 0 ডিগ্রি, কস 0 ডিগ্রির মান তো 1। তাহলে এটা হবে 6, তারপরে 4টা শূন্য, এত জুল। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার, খুবই সহজ। আচ্ছা, এরপরে 2 নম্বরটাতে বলছে এটা 3 কেজি ভরের একটি বস্তু 30 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল আছে। থেমে যাবার পূর্ব মুহূর্ত পর্যন্ত ঘর্ষণ বলের বিরুদ্ধে বস্তুটিকে কি পরিমাণ কাজ করতে হবে। তো এখন আমাদের ঘর্ষণ বল প্রথমে বের করতে হবে, তারপর এখানে কাজ বের করতে হবে। আচ্ছা, তাহলে আমরা জানি W=F(s). তো এই ম্যাথে কি কি করতে হবে আমরা ওইটা একটু আগে দেখে নেই। তাহলে M(a)*s, তো এখানে এম দেওয়া 3 কেজি। আর এখন যেহেতু এখানে বস্তুটা গতিশীল অবস্থা থেকে থেমে গেছে, তাহলে তার একটা মন্দন আছে। তো এখানে মন্দন অথবা ত্বরণ এর মান বের করতে হবে। আর এস আমাদের সরণ, মানে এইখানে বস্তুটা থেমে যাওয়ার আগ পর্যন্ত কতটুকু দূরত্ব এখানে অতিক্রম করছে ওইটাও বের করতে হবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এখানে কোন সূত্র অ্যাপ্লাই করবো, V²=ইউ², যেহেতু এখানে মন্দন হয়েছে সেহেতু -2as। এখন এই সূত্র তো এই ক্লাসে এই ক্লাসে বোঝানোর বিষয় না, এটা আমাদের 19-এরই কনসেপ্ট। তো এটা আশা করি এটা বুঝবা। তাহলে এখানে ভি হচ্ছে 0, যেহেতু বস্তুটা থেমে গেছে। ইউ ছিল 30 মিটার পার সেকেন্ড। 2, এখানে আমাদের এও জানা নাই, এস ও এখানে জানা নেই। তাহলে আমরা যদি এ এস এর মান একবারে বের করি সেই ক্ষেত্রে আমাদের সুবিধা হবে, আর কারণ আমরা তখন এখানে এ এস এর মান একবারে লিখতে পারবো। তাহলে এ এস সমান হবে 30² / 2। 30² / 2 900, / 2 হচ্ছে 450।
আচ্ছা, তাহলে এস এর মান আছে এখানে 450। তাহলে আমাদের কাজ, এটা তো আমরা দেখলাম এম এ এস, তাহলে এম এর মান হচ্ছে 3 কেজি, এস এর মান হচ্ছে 450। তাহলে এটা আসে কত? 1350 এত জুল। ওকে, এরপরে এই 3 নাম্বারটা এখানে খেয়াল করো। একজন রোলার চালক আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে 20 নিউটন বলে রোলার চালায়। রোলারটিকে সামনের দিকে 75 মিটার ঠেলতে সে কত কাজ করবে? আচ্ছা, তাহলে যদি এটা একটা রোলার হয় আনুভূমিকের সাথে, এখন বলছি এখানে ঠেলতে। ওকে, তো আমরা যখন ভেক্টরে লন রোলার আমরা পড়ছিলাম, তো এখানে ঠেলার ক্ষেত্রে আমাদের বলটা প্রযুক্ত হয় এই বরাবর। আচ্ছা, আমরা যদি এটাকে সামনের দিকে বর্ধিত করি, তাহলে এটা হচ্ছে এফ। এই কোণটা যদি থিটা হয়, এইটাও হবে থিটা, আমরা এটা জানি। সেই ক্ষেত্রে এই এফ এর দুইটা যে উপাংশ, এটা পাওয়া যাবে একটা আমাদের ভূমি বরাবর এফ কস থিটা, আর এই দিক বরাবর লম্ব হবে এফ সাইন থিটা। ওকে, আবারও এগুলো বলতেছি, এগুলো রিভিশন দিয়ে রাখা লাগবে অবশ্যই, কারণ এইসব জিনিস এই চ্যাপ্টারে এক্সপ্লেন করার বিষয় না, তাহলে আমাদের এই চ্যাপ্টার অনেক বড় হয়ে যাবে। তো যেগুলো পূর্ববর্তী চ্যাপ্টারের কনসেপ্ট এখানে আসবে, বা 19-এর যেগুলো কনসেপ্ট আসবে, এগুলো এত বেশি এক্সপ্লেন করা হবে না, তো এই জন্য এগুলো অবশ্যই রিভিশন দিয়ে রাখবো। আচ্ছা, তাহলে এখন এখানে খেয়াল করো, আমাদের এখানে বলছে যে রোলারটিকে সামনের দিকে 75 মিটার ঠেলতে সে কত কাজ করবে। তাহলে সামনের দিক বলতে এটা, তাহলে আমাদের সরণের ডিরেকশন আছে এটা। আমরা যদি এই বরাবর 75 মিটার এইখানে ঠেলতে চাই, তাহলে সরণের দিক বরাবর আমাদের বল কোনটা এখানে ক্রিয়াশীল? এফ কস থিটা। এইটা বল এইখানে ক্রিয়াশীল, তাহলে এইখানে কাজ হবে কত? বল এফ কস থিটা, এটা হচ্ছে আমাদের সরণের দিকে বলের আহ, যে উপাংশ, এটা সরণ হচ্ছে এস। এখন তুমি যদি ওই সূত্রটা অ্যাপ্লাই করতে চাও যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস কস থিটা, তাহলে আমরা যদি এটাকে এফ এখানে বিবেচনা করি এস, তাহলে এই যে এফ এবং এস, এখানে এফ বলতে এফ কস থিটা, তাহলে আমাদের যেটা বল এফ কস থিটা এবং সরণের দুইটারই ডিরেকশন কিন্তু সেম, তাহলে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এখানে কস 0 ডিগ্রি লিখতে পারো। ওকে, তো এখন যদি বল এবং সরণ একই দিকে হয়, সেই ক্ষেত্রে আমাদের কস থিটা লেখার প্রয়োজন হয় না, কারণ ওই ক্ষেত্রে কস 0 ডিগ্রি, তার যার মান হচ্ছে 1। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে বল কত? 20 নিউটন, কস থিটা হচ্ছে 45, এবং এস এর মান হচ্ছে 75। কস 45 এর মান কত? 1/√2, 75। তাহলে এটার অ্যান্সার আসবে 1060.66 জুল। ওকে, তো এটা হচ্ছে অ্যান্সার। তো এই 3টা ম্যাথ খুবই সহজ। আচ্ছা, এরপরে 250 নিউটন ওজনের একজন বালক খাড়া মই বেয়ে শীর্ষে উঠতে 2000 জুল কাজ সম্পন্ন করে। মইটির
দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, এখন আমাদের এইখানে বলছে একটা একটা খাড়া একটা মই। ধরো এটা একটা মই, যার এইখানে হাইট হচ্ছে এইচ। ওকে, তাহলে এটার এটার মানে কনসেপ্ট হচ্ছে যে আমরা যদি একটা বস্তুকে, সে ভূমিতে আছে, একটা বস্তুকে আমরা যদি ভূমি থেকে এইচ উচ্চতার কোনো জায়গাতে নিয়ে যাই, এটা হচ্ছে এইচ। একটা বস্তুকে আমরা এখানে ভূমি থেকে এইচ উচ্চতার কোনো জায়গায় নিয়ে আসলাম, তাহলে আমরা এখানে গতিশক্তি এবং বিভব শক্তির সূত্র আমরা জানি, যেখানে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কোয়ার এবং বিভব শক্তি হচ্ছে এম জি এইচ। ওকে, তাহলে এখানে এই যে এই বস্তুটাকে ভূমি থেকে নিয়ে আমরা যদি এই উচ্চতার একটা স্থানে রাখি, তাহলে ওই জায়গাতে তার বেগ হবে জিরো। বেগ যদি জিরো হয় তাহলে সেইখানে তার গতিশক্তি জিরো, এবং এইখানে তার যে মোট শক্তি, এটা হচ্ছে তার বিভব শক্তি, বা এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ইপি। এটা হচ্ছে এম জি এইচ। এই সূত্র আমরা 19 থেকেই জানি যে বিভব শক্তি সমান এম জি এইচ। তো এখন এটা থিওরি হচ্ছে যে একটা বস্তুকে, এই বস্তুটার উপর অবশ্যই পৃথিবীর যে যে আকর্ষণ এম জি, এটা ক্রিয়াশীল নিচের দিকে। তাহলে আমরা এই বস্তুটাকে যদি এই উচ্চতায় রাখতে চাই তাহলে আমাদের এম জি এর বিরুদ্ধে কাজ করতে হয়। আমরা এটা ওই দিন করছিলাম। তাহলে এখানে এমজি এর বিরুদ্ধে কাজ করতে, বা এমজি এর বিরুদ্ধে গিয়ে এই বস্তুটাকে এই উচ্চতায় তুলতে আমাদের বলের বিরুদ্ধে অবশ্যই একটা কাজ করতে হয়। অর্থাৎ এটা আমাদের বাহ্যিক কাজ, যেটা বাইরের কোনো ব্যক্তি অথবা বস্তু দ্বারা এই বস্তুর উপর ওই কাজটা করতে হয়, তাকে এমজি বলের বিরুদ্ধে এই উচ্চতায় তুলতে। এবং শক্তি সংরক্ষণশীলতা নীতি অনুযায়ী আমরা বাইরে থেকে যে কাজটা করব এই বস্তুটাকে এই উচ্চতায় তুলতে, ওই কাজটা এই বস্তুর মধ্যে সঞ্চিত থাকে বিভব শক্তি হিসেবে। এটা হচ্ছে কনসেপ্ট। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি যে ওই বস্তুর বিভব শক্তি সমান আমাদের বাইরে থেকে যে কৃত কাজ, বা আমরা বাইরে থেকে যে কাজটা করব ওই কাজটাই ওই বস্তুর মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয়। তাহলে আমরা এটা বলতে পারি যে বিভব শক্তি সমান হচ্ছে বাহ্যিক কৃত কাজ। তাহলে আমাদের এই ম্যাথে একজন বালক যদি এখানে ভূমি থেকে মই বেয়ে এই উচ্চতায় যদি উঠে, তাহলে ওই বালক যে পরিমাণ কাজ করবে ওইটাই হবে মইয়ের চূড়ায় গিয়ে বা এই উচ্চতায় তার বিভব শক্তি। তাহলে আমরা এখান থেকে কি বলতে পারবো যে বালকের কৃত কাজ সমান তার বিভব শক্তি। এই কনসেপ্টটা খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের পরবর্তীতে আরো অন্যান্য অনেক জায়গায় লাগবে। তাহলে কাজ সমান ডাব্লিউ আর বিভব শক্তি সমান এম জি। ওকে, তো এখন আহ এইখানে আমাদের কাজের মানে এখানে দেওয়া, এটা হচ্ছে 2000 জুল, এবং 200 নিউটন, সরি, 250 নিউটন ওজন। এটা হচ্ছে এম ইন্টু জি এর মান, তাহলে এম ইন্টু জি এর মান হচ্ছে 250 নিউটন, আর এইচ এর মান এখান থেকে বের করতে হবে। তো এখন 2000-কে 250 দ্বারা যদি ভাগ দাও, এটা আসবে 8। তাহলে অ্যান্সার হচ্ছে 8 মিটার। এটা আশা করি বুঝছো।
আচ্ছা, এখন এই ম্যাথটা আমি ওই দিন বলছিলাম যে এই কুয়ার ম্যাথ দেখে আসতে। তো এই ম্যাথের একটি ইঞ্জিন 20 মিটার গভীর কূপ হতে প্রতি মিনিটে 100 কেজি পানি তোলে। তাহলে ইঞ্জিন কর্তৃক প্রযুক্ত বল এবং ইঞ্জিনের ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, তাহলে এখানে আমাদের প্রযুক্ত বল, এটা তো সহজ একদমই। কারণ এইখানে আমাদের যে পরিমাণ পানি তোলা হবে তার ভর দেওয়া, তাহলে প্রযুক্ত বল কি হবে? এম ইন্টু ভি। তাহলে এখানে এম দেওয়া 100 কেজি, জি এর মান হচ্ছে 9.8, তাহলে এটার অ্যান্সার হবে 980 নিউটন। আচ্ছা, এখন বলছি ইঞ্জিনের ক্ষমতা। আচ্ছা, ইঞ্জিনের ক্ষমতা সম্পর্কে যদি ক্লাস 9-এর যে এই যে চ্যাপ্টারে এই ম্যাথ গুলো ছিল, যদি এটা পড়ে থাকো, তাহলে এখানে ইঞ্জিনের যে ক্ষমতা, ইঞ্জিনের ক্ষমতা হচ্ছে পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি। ডাব্লিউ হচ্ছে এম জি এইচ ডিভাইড বাই টি। এটা 19-এ ছিল, এখন যদি মনে না থাকে এটা এখান থেকে দেখে নাও। ওকে, এইখানে আমাদের ডাব্লিউ বলতে ইঞ্জিন কি পরিমাণ কাজ করবে সেইটা। আর একটা বস্তুকে আহ, একটা জায়গা থেকে আমরা যদি কোনো উচ্চতায় যদি উঠাই, তাহলে আমাদের কাজ বলতে কি বোঝায়? ওই উচ্চতায় বস্তুর বিভব শক্তি। ওকে, তাহলে এখানে এম 100 কেজি, জি হচ্ছে 9.8, এইচ আমরা 20 মিটার গভীর থেকে, ধরো যে এটা আমাদের 20 মিটার এখানে গভীরে ছিল। তো এখন এ যে অবস্থানে ছিল ওই অবস্থান, এবং তাকে এখন 20 মিটার গভীর থেকে মাটিতে নিয়ে আসা হয়েছে বা ভূপৃষ্ঠে নিয়ে আসা হয়েছে। তাহলে এখন এর বিভব শক্তি এটা কি হবে? এমজি এইসি হবে এখানে। ওকে, তাহলে এখানে এইচ এর মান হচ্ছে 20, আর টি হচ্ছে আমাদের প্রতি মিনিট, অর্থাৎ 60 মিনিট, সরি 60 সেকেন্ড। 1 মিনিট এটা হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এটা আমাদের ক্যালকুলেশন করলে আসবে কত? 326.66, আর এই ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটাকে ক্যাপিটাল ডাব্লিউ দ্বারা লেখা হয়। এখন এই যে ওই দিন তো আরো আহ, 2-3টে এককের, আমাদের আরো বেশ কিছু একক আছে, যেমন প্যাসকেলের আছে, তারপর নিউটনের আছে, আমরা এগুলো দেখছিলাম, এবং জুলেরও আছে। তো এখন ওয়াটকে আমরা এখান থেকে কি লিখতে পারবো? ওয়াটকে দেখো, এই যে এই সূত্র থেকে ডাব্লিউ এর একক হচ্ছে জুল, টি হচ্ছে সেকেন্ড, তাহলে এটা হচ্ছে জুল পার সেকেন্ড। তো আমরা এখান থেকে কি লিখতে পারবো? 1 ওয়াট সমান 1 জুল পার সেকেন্ড। তো এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে তুমি এখন এই একক থেকে ওয়াটের যে মাত্রাটা হবে এটা আশা করি বের করতে পারবা। আচ্ছা, এরপরে আমাদের এখানে বলছে যে 50 কেজি ভরের পর্বত আরোহণকারী 15 মিনিটে 150 মিটার উঁচু একটি চূড়ায় আরোহণ করেন। আরোহীর কৃতকাজ এবং ক্ষমতা। আচ্ছা, এটা সেম ম্যাথ। এইখানে কাজ এটা কত হবে? কাজ হচ্ছে ডাব্লিউ সমান এম জি এইচ।
এম 50 কেজি, জি 9.8, এইচ হচ্ছে 150 মিটার। তাহলে এখানে কাজ হবে 73,500 জুল। ওকে, এখন আমরা এখানে ডাব্লিউ পেয়ে গেছি, তাহলে ক্ষমতা আমরা জানি পি ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি। তাহলে এইটা টি হচ্ছে 15 মিনিট, তাহলে মিনিট ইন্টু 60 সেকেন্ড। তো এটা আসবে 81.67 ওয়াট। ওকে, আচ্ছা, এর পরেরটা, এর পরেরটাতে বলছে যে 900 কেজি ভরের একটি লিফট 350 কেজি ভরের বোঝা সহ 100 সেকেন্ডে নিচতলা হতে 18 তলায় 75 মিটার উপরে উঠে কৃতকাজ এবং প্রযুক্ত ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, তো এখানে এম হবে লিফটের ভর প্লাস যে বোঝাটা তুলবে তার ভর, অর্থাৎ 1250। ওকে, তো এম দেওয়া আর ইস তো এখানে দেয় 75 মিটার, আর জি তো আমরা জানি, তাহলে কাজ হবে কত? এম জি এইচ, তাহলে এম এইখানে 1250, জি এর মান হচ্ছে 9.8, এইচ হচ্ছে 75। তাহলে এটা আসবে 9.18 10⁵ আচ্ছা, এখন আমি যে এখানে ম্যাথ গুলা করতেছি, আমার কাছে এগুলা ম্যাথের অ্যান্সার আছে, আমি অ্যান্সার কিন্তু দেখে দেখে লিখতেছি। তো আমার কাছে ক্যালকুলেটর আমি এখানে কিন্তু ইউজ করতেছি না। তো এখন এখানে অ্যান্সারে তুমি যখন ম্যাথ গুলা করবা, এগুলা সবগুলা ম্যাথ ক্যালকুলেটরে করে এখানে চেক করে দেখবা। আমাদের অ্যান্সার ভুল হইতে পারে, যদি আমার কাছে যে অ্যান্সার গুলো আছে যদি এগুলো ভুল হয় তাহলে আমি এখানে ভুল লিখবো আর কি। কারণ এখন যদি আমি রেকর্ডেড ক্লাসের মধ্যে বারবার ওই ক্যালকুলেটর ইউজ করি তাহলে অনেক টাইম লাগবে আর কি। তো তুমি যখন এগুলো করবা তখন এখানে ক্যালকুলেশন গুলো এখানে চেক করি আর কি। আর এখানে মানে আমি যখন যেগুলো বুঝাচ্ছি এগুলো ভালো মতো বুঝবা। এখন যদি এই ক্যালকুলেশনে ভুল থাকে তাহলে আমার কাছে যে অ্যান্সারটা আছে ওই অ্যান্সারের দোষ আর কি। তো ক্যালকুলেশন গুলো তুমি নিজে নিজে এগুলা দেখবা। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কাজ। তো এখন এটার ক্ষমতা কি হবে? পি, এটা হচ্ছে ডাব্লিউ ডিভাইড বাই টি। তো এখানে আমরা তো ডাব্লিউ এর মান তো পেয়ে গেলাম, আর টি এখানে কত? 100 সেকেন্ড। তাহলে এটা হবে 9.18। এখন এই ক্যালকুলেশন কিন্তু ক্যালকুলেটর ছাড়াই এখানে করা যায়। তো 100 দ্বারা এখানে ভাগ করলে এটা 10⁵ থেকে হয়ে যাবে 10⁵, যেহেতু ক্ষমতা ওয়াট। এখন সেম ম্যাথ আমাদের এইখানে ভাষা একটু চেঞ্জ করে আসতে পারে। এটা কিভাবে আসতে পারে? এইখানে বলল যে 10 তলার ছাদে, তো এখানে আমাদের বলল যে 10 তলার ছাদে তুলতে আহ, এটা কৃত কাজ
এখন এখানে প্রশ্নের ভাষা কিন্তু বিভিন্ন ভাবে চেঞ্জ করতে পারে, যেমন বলতে পারে 10 তলার ছাদে তুলতে কৃতকাজ, অথবা বলতে পারে 10 তলায় তুলতে কৃতকাজ। এই দুইটা প্রশ্ন কিন্তু আলাদা। এখন এটা এটা কেন আলাদা আমি বলি। আচ্ছা, এখানে 5 দেই, কারণ আহ, এখানে 10টা ফ্লোর আঁকা একটু টাইম ওয়েস্ট হবে আর কি। আমরা এখানে 5 দিই, 5 তলার ছাদে এবং 5 তলায় তুলতে কৃতকাজ। এবং এখানে আমাদের বলে দিছে যে প্রতি তলার উচ্চতা ধরো যে 10 মিটার। এটা আমাদের প্রশ্নে বলে দাও। তাহলে যদি এই দুইটা প্রশ্ন করে, যে এখানে বলে দিছে যে আহ, এখন এইখানে আমাদের 75 মিটার বলে দিছে জন্য অনেক বেশি সুবিধা হয়ে গেছে আর কি। যদি এই 75 মিটার বলে না দিয়ে আমাদের জিজ্ঞেস করতো যে 100 সেকেন্ডে নিচতলা হতে 18 তলায় তুলতে কি পরিমাণ কাজ হবে, এবং প্রতি তলার উচ্চতা এখানে বলে দিছে 10 মিটার, তাহলে 5 তলার ছাদ বলতে কি বোঝায় এটা একটু বুঝো। এটা হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর। তাহলে আমাদের যদি এটা একটা বিল্ডিং হয়, আচ্ছা এটা একটা বিল্ডিং, এটা গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর, থার্ড ফ্লোর, ফোর্থ ফ্লোর, গ্রাউন্ড, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। এখন এখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর, মানে যেটা নিচতলা আর কি। এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। এটা কিন্তু এইভাবেই মেজার করা হয় বা এইভাবে কাউন্ট করা হয়, যদিও আমরা নর্মালি বিল্ডিং দেখলে যেটা ফার্স্ট ফ্লোর আমরা ওইটাকে বলি 2 তলা, বাট এইটা আসলে এইভাবে হিসাব করা হয় না। যেটা একদম নিচে ওইটাকে বলে গ্রাউন্ড ফ্লোর, এরপরে ফার্স্ট ফ্লোর, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর, এরপরে থার্ড, এরপরে ফোর্থ, এরপরে ফিফথ, এইভাবেই আর কি চলতে থাকে। এখন এই দুইটা ভাষার মধ্যে ডিফারেন্স কি? 5 তলা ছাদ এবং 5 তলা। 5 তলা বলতে বোঝায় এই পর্যন্ত, এই পর্যন্ত, মানে 5 তলা এই পর্যন্ত, এই যে এইটা। তাহলে আমাদের যদি বলে 5 তলায় তুলতে কৃতকাজ, সেই ক্ষেত্রে এইচ হবে এইটুক। তাহলে আমাদের যদি এখানে প্রতিটা ফ্লোরের উচ্চতা যদি 10 মিটার করে হয়, তাহলে 10, 20, 30, 40, 50। তাহলে 5 তলার ক্ষেত্রে এইচ হবে 50। এখন 5 তলা ছাদ, এই 5 তলা ছাদ কোনটা? 5 তলা ছাদ হচ্ছে এইটা। তো এই ক্ষেত্রে এইচ কত হবে? আরো 10 যোগ হবে। তাহলে এই ক্ষেত্রে এইচ হবে 60 মিটার। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। এটা আরো অন্যান্য ম্যাথে গিয়ে লাগবে। তো এখন প্রশ্নের ভাষা যদি এখানে চেঞ্জ হইতো, তাহলে কিন্তু এখানে এইচ এর মানের কিছু ডিফারেন্স এখানে আসতো। যেহেতু এখানে এইচ আমাদের ডিরেক্ট বলে দেওয়া, সেহেতু ম্যাথ করতে সুবিধা হয়েছে, বাট এই জিনিসটা অবশ্যই মনে রাখবা। এটা আমাদের লাগবে অন্য কোনো ম্যাথে, তো এটা লাগবে অবশ্যই পরবর্তীতে। আচ্ছা দাঁড়াও। হ্যাঁ, এখন এই ম্যাথে আমাদের বলছে যে একটি মোটর দ্বারা 100 মিটার গভীর একটি কুয়া থেকে প্রতি মিনিটে 1200 কেজি পানি উঠানো হয়। মোটরের ক্ষমতা ওয়াট, কিলোওয়াট এবং অশ্ব ক্ষমতা। অশ্ব ক্ষমতা বলতে বোঝায় যে হর্স পাওয়ার। হর্স পাওয়ার যদি 19-এ এই চ্যাপ্টার পড়ে থাকো, তাহলে অবশ্যই হর্স পাওয়ারের নাম শোনা উচিত। 1 এইচপি মানে হর্স পাওয়ার
সমান 746 ওয়াট। এটা মুখস্থ রাখতে হবে। ওকে, তো এটা সেম ম্যাথ, জাস্ট আমাদের যে ফাইনাল অ্যান্সারটা আসবে ওয়াটে, ওয়াটকে আমাদের একবার নিয়ে যেতে হবে কিলো ওয়াটে। তো ওয়াট থেকে কিলো ওয়াটে আমরা কিভাবে নিয়ে যাব? 1000 দ্বারা ভাগ করে। আর ওয়াট থেকে আমরা হর্স পাওয়ারে কিভাবে নিয়ে যাব? 746 দ্বারা ভাগ করে। ওকে, তো আমরা এখানে ম্যাথটা করি। তাহলে পি সমান ডাব্লিউ ডিভাইড বাই টি, এটা আমরা জানি। ডাব্লিউ সমান এম জি এইচ ডিভাইড বাই টি। এম হচ্ছে 1200 কেজি, জি তো 9.8, এইচ হচ্ছে 100 মিটার, টি প্রতি মিনিটে তাহলে 60 সেকেন্ড। তাহলে 1200, 9.8, 160, এটা আসে 19,600 ওয়াট। তাহলে আমরা যদি এটাকে কিলো ওয়াটে নিই, তাহলে 1000 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এটা হবে 19.6 কিলো ওয়াট। আর এই যে ওয়াটে যেটা অ্যান্সার আসছে 19,600, এটাকে আমরা যদি 746 দ্বারা ভাগ করি তাহলে অ্যান্সার আসবে এইচপি তে। আচ্ছা, এইচপি মেবি দুইটাই ক্যাপিটাল লেটারে হয়তো লেখা হয়। এইটা তাহলে ক্যাপিটাল লেটার হবে। আচ্ছা, এইচপি পরীক্ষায় যদি আসে তাহলে তাহলে দুইটাই ক্যাপিটাল লেটারে লিখবা। এটা অ্যান্সার কত? এটা হচ্ছে 26.27 হর্স পাওয়ার। ওকে, তো এটা আমাদের পুরোটাই 9-10 এর ম্যাথ। এটা 9-10 এর যে কাউকে দিলে এটা পারবে, খুবই সহজ। আচ্ছা, এখানে বলছে যে ভূমি থেকে 20 মিটার উঁচু ছাদে ইট তোলার জন্য 10 কিলোওয়াটের একটি ইঞ্জিন ব্যবহার করা হলো। 1 ঘন্টায় ইঞ্জিনটি কি পরিমাণ ইট ছাদে তুলতে পারবে? খুবই সহজ। তো এখন এখানে বলছে যে কি পরিমাণ ইট, তাহলে আমাদের মূলত ইটের ভর এখানে বের করতে হবে। এবং যদি প্রশ্নে এখানে বলে দেওয়া থাকতো যে কয়টা ইট তুলতে পারবে, তো সেই ক্ষেত্রে আমাদের প্রতিটা ইটের ভর লাগতো। এখন যদি আচ্ছা, আগে আমরা এটা করি। পি সমান ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম জি এইচ বাই টি। তাহলে পি দেওয়া 10 কিলোওয়াট। তো আমাদের যেটা এসআই একক ওইটা হচ্ছে ওয়াটে, তাহলে 10 কিলোওয়াট থেকে আমরা যদি ওয়াটে নিয়ে যাই, এটা 1000 দ্বারা গুণ এম বের করতে হবে, এইচ হচ্ছে 20 মিটার, টি হচ্ছে 1 ঘন্টায়। তাহলে 1 ঘন্টা হচ্ছে 60 মিনিট 60 সেকেন্ড, অর্থাৎ 3600। তাহলে এখান থেকে এম এর মান এখান থেকে ক্যালকুলেশন করলে পাবা 18, 36, 73, 47 কেজি। তাহলে আমরা এই পরিমাণ ইট তুলতে পারবো। এখন যদি জিজ্ঞেস করতো যে এখানে প্রতিটা ইটের ভর 5 কেজি, সেই ক্ষেত্রে কয়টা ইট তুলতে পারবো, তো আমাদের যেটা টোটাল ভর আসছে ওইটাকে 5 দ্বারা ভাগ করে দিলেই মোট ইটের সংখ্যা এখান থেকে পাওয়া যাবে। তাহলে এর পরেরটা, 746 ওয়াট ক্ষমতার একটি পাম্প প্রতি মিনিটে কি পরিমাণ পানি 10 মিটার উচ্চতায় তুলতে পারবে? সেম ম্যাথ, এটা করবা। এটার এম আসবে কত? 456.7 কেজি। এটার অ্যান্সার মেবি এটা। তো এটা করে দেখবে, সেম ম্যাথ। আচ্ছা, এরপরে বলছে যে 150 কেজি ভরের এক ব্যক্তি
50 কেজি ভরের একটি বোঝা নিয়ে, তাহলে এখানে আমাদের টোটাল ভর হবে কত? 200। 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে 20 সেকেন্ড নিচে নামলো। যদি সিঁড়িটি দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে থাকে তবে লোকটির ক্ষমতা নির্ণয় করো। আচ্ছা, এই যে এই টাইপটা আমাদের ইম্পর্টেন্ট, এটা একটু বুঝো। আচ্ছা, এটা আসলে থিওরিতে পড়ানোর জিনিস না আর কি, কারণ এগুলা আমাদের ম্যাথ করতে গেলে অনেক থিওরি এখানে ক্লিয়ার হয়ে যাবে। যেমন এটা একটা দেয়াল, এটা এই যে ধরো যে একটা দেয়াল আর কি। আচ্ছা, যাই হোক, তো এখন এই দেয়ালের সাথে এইখানে একটা সিঁড়ি আছে অথবা একটা মই আছে, যাই হোক। এখন এই ম্যাথ আমাদের সিঁড়ি দিয়েও থাকতে পারে, অথবা মই একটা দেয়ালে, অথবা একটা কোনো বিল্ডিং এ অথবা গাছে একটা মই হেলান দেয়া অবস্থায় আছে, অথবা সিঁড়ি আছে, যাই হোক। এখন একটা লোক এই যে আমাদের এখানে সিঁড়ি দিয়ে উঠবে অথবা সিঁড়ি দিয়ে নামবে। এখন তোমার প্রশ্নে এই কোনটা দেয়া থাকবে, মানে ভূমির সাথে কোন দেয়া থাকবে অথবা এখানে দেয়ালের সাথে কোনটা দেয়া থাকবে। যেমন এই প্রশ্নে আমাদের দেয়া আছে দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণ, তাহলে এখানে 60 ডিগ্রি কোনটা? এখানে আমি যে লিখছি আলফা, এখানে আলফাটা মূলত 60 ডিগ্রি। ওকে, তো এখন যে কোণই এখানে দেয়া থাকুক, অথবা কোনো লোক অথবা কোনো বস্তু মই বরাবর অথবা সিঁড়ি বরাবর উঠুক, এখন আমরা যে W = mg/h লিখবো, এই এই সব সময় এই উচ্চতাটাই হবে। সে কত দৈর্ঘ্যের সিঁড়ি বেয়ে বা কত দৈর্ঘ্যের মই বেয়ে উঠলো, মানে আমাদের এই ডিস্টেন্সটা আর কি। আমি যদি এখানে মার্কিং করি এ থেকে বি, এই ডিস্টেন্সটা কখনোই হিসাবে আসবে না, সবসময় এইচ হিসাবে আসবে। এটা এটা কেন হয়? কারণ এটা যদি আমাদের ভূমি হয়, এইখান থেকে একটা বস্তু আছে, এই বস্তুটাকে তুমি হাত দিয়ে এইভাবে ঘুরায় পেঁচায়, আচ্ছা এটা একটু বাঁকা হয়ে গেছে, তুমি এইভাবে ঘুরায় পেঁচায় এই পয়েন্টে নিয়ে আসলা, আরেকজন আরো ঘুরায় পেঁচায় এই পয়েন্টে নিয়ে আসলো, আরেকজন একদম সোজাসুজি তুললো। এই পয়েন্টে একটা বস্তুটাকে আমরা তিনজন তিন ভাবে নিয়ে গেলাম, অনেক পথ ঘুরাই টুরাই, এটা আলটিমেটলি এই সুস্থতাতেই আছে। এখন এই বস্তুর আমরা যখন বিভব শক্তি মেজার করব, তখন তুমি কোন পথে ঘুরাই টুরাই নিয়ে গেছো ওইটা কখনোই হিসাবের মধ্যে আসবে না। এটা আসবে সে ভূমি থেকে কত উচ্চতায় আছে। তাহলে এই অবস্থাতে তার বিভব শক্তি হবে mg/h। এইচ কি? এইচ হচ্ছে তার সোজাসুজি উচ্চতা। তাহলে এই যে সিঁড়ির দৈর্ঘ্য অথবা মইয়ের দৈর্ঘ্য যেটা হেলান দেওয়া অবস্থায় আছে, ওইটা আমাদের কখনোই হিসাবে আসবে না, আমাদের হিসাবে আসবে তার যে উচ্চতা এটা। তাহলে এই জিনিসটা খুবই ভালোভাবে এটা মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এখন আমরা যদি এই থিওরিটা ব্যবহার করে আমরা যদি ম্যাথটা এখানে করি। আচ্ছা, এ- এখানে একটু ছোট করে আঁকাই। এটা হচ্ছে আমাদের দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে আছে। যদি এটা একটা দেয়াল হয়, তাহলে এখানে আমাদের সিঁড়িটা দেয়ালের সাথে 60 ডিগ্রিতে আছে। এটা হচ্ছে আমাদের এইচ এর মান। আর এখানে সিঁড়ির দৈর্ঘ্য এটা বলছে 4 মিটার। ওকে, তো এখন এই যে একটা এখানে ত্রিভুজ ফর্ম হয়েছে, তো এই ত্রিভুজ থেকে আমরা এখান থেকে এইচ কিভাবে বের করব? এটা হচ্ছে লম্ব, না
এটা 60 ডিগ্রি কোণের জন্য এইচ কি, এইচ হচ্ছে ভূমি, আর এটা কি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা অতিভুজ। তাহলে এটা আমাদের কজে আসবে। তাহলে কস 60 সমান কি হবে, ভূমি বাই অতিভুজ। এটা আশা করি বুঝছো। তাহলে এইচ সমান হবে 4 × cos 60। cos 60 মান হচ্ছে হাফ, তাহলে 2। অতএব এখানে এইচ এর মান হচ্ছে 2। তো এখানে কাজ হবে কত, কাজ হচ্ছে W = M G H। এটা আশা করি বুঝছো। তাহলে এইচ হবে সবসময় এই উচ্চতাটা। ওকে, এম কত, এম হচ্ছে এখানে 150 প্লাস 50, 200। এখানে 9.8, এখানে 2। তাহলে এটা কত আসে। আচ্ছা, 1960 আর 2। আচ্ছা, এটা একটু ক্যালকুলেশন করিও তো। এটার অ্যান্সার এখানে দেয়া নেই আর কি। এটার অ্যান্সার দেয়া নেই বলতে আমাদের যেটা ফাইনাল অ্যান্সার, মানে এখানে ক্ষমতা কি হবে, P = W/T। এইখানে টি কত, টি হচ্ছে 20 সেকেন্ড। তাহলে পি হবে W/T। তো এখন এইখানে ক্যালকুলেশন করলে যেটা ডাব্লিউ এর মান আসবে এটা, টি এর মান হচ্ছে 20 সেকেন্ড। এখন এটার ফাইনাল অ্যান্সার একবারে দেওয়া, এটার অ্যান্সার হচ্ছে 196 ওয়াট। তো এই কাজটা এটা ক্যালকুলেশন করে বের করিও। ম্যাথটা আশা করি বুঝছো। এখানে বলছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে 5 মিটার লম্বা হেলানো তলের পাদদেশ থেকে শীর্ষ দেশে 10 কেজি ভরের একটি ব্লক তুলতে হবে। তলকে ঘর্ষণহীন ধরে ব্লকটিকে ধ্রুব গতিতে তুলতে কত কাজ করতে হবে। ওকে, সেম ম্যাথ। তাহলে এইটা হচ্ছে আমাদের তল। এটা বলছে ভূমির সাথে 60 ডিগ্রি কোণে আছে, তাহলে এখন এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। 5 মিটার লম্বা একটি হেলানো তল, তাহলে এখানে তলের যে দৈর্ঘ্য এটা হচ্ছে 5 মিটার। এটা হচ্ছে এইচ, তাহলে আমাদের এইচ এইখানে এখানে দরকার। তাহলে এই 60 ডিগ্রি কোণের জন্য এইচ কি, এইচ হচ্ছে লম্ব আর এটা অতিভুজ। তাহলে এটা আসবে সাইন দিয়ে, sin 60 সমান হবে লম্ব ডিভাইড বাই অতিভুজ। তাহলে এইচ এর মান হচ্ছে 5, sin 60 মান হচ্ছে √3/2। তাহলে 5√3 / 2। কাজ কত হবে। আচ্ছা, 10/7। আচ্ছা, একটু দাঁড়াও। আচ্ছা, দাঁড়াও এইখানে এর চেয়ে আমি ক্যালকুলেটর নিয়ে আসি, না হলে এখানে বেশ কিছু কনফিউশন ক্রিয়েট হচ্ছে। তো দাঁড়াও একটু। হ্যাঁ, এখন এটা কত আসে, 5√3 / 2। এটা আসে 4.33 এত মিটার।
তাহলে আমরা জানি কাজ সমান কি হবে, এম জি এইচ। এম হচ্ছে 10 কেজি, 9.8। এইচ এর মান হচ্ছে 4.33। এটা 424.35 জুল। ওকে, এগুলা খুবই সহজ ম্যাথ। এইসব ম্যাথ কিন্তু এমসিকিউ তে আসে, তুমি বই করলে এগুলা দেখতে পারবা। আচ্ছা, এরপরে 150 কেজি ভরের এক ব্যক্তি 50 কেজি ভরের একটি বোঝা নিয়ে 4 মিটার দীর্ঘ একটি সিঁড়ি বেয়ে নামলো। যদি সিঁড়িটি দেয়ালের সাথে যথাক্রমে 60 ডিগ্রি এবং আনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে থাকে, তাহলে দুই ক্ষেত্রে কাজ করবে নির্ণয় করো। তো এটা খুবই সহজ, এটা তুমি এটা করবা। অর্থাৎ আমাদের এটাতে দুইটা কেজ আছে আর কি। আমাদের প্রথম ক্ষেত্রে সিঁড়িটা আছে দেয়ালের সাথে 60 ডিগ্রি কোণে, অর্থাৎ এইভাবে, তখন এই হিসেবে একরকম। আর এটা হচ্ছে 4 মিটার। এখন যদি এটা H1 হয়, সেই ক্ষেত্রে আমাদের W1 হবে এম জি H1। আর দ্বিতীয় ক্ষেত্রে, এই ক্ষেত্রে আবার এইচ হবে অন্যরকম, কারণ এই ক্ষেত্রে কোণটা হচ্ছে ভূমির সাথে 60 ডিগ্রি। এটা 4 মিটার ঠিকই আছে। এই ক্ষেত্রে এইচ হবে ভিন্ন, H2। এখন যদি এইচ এখানে ভিন্ন হয়, তাহলে কাজও ভিন্ন হবে। তো এখন দুই ক্ষেত্রে দুইটা কাজ আশা করি বের করতে পারবা। তো প্রথম ক্ষেত্রে এইচ বের করার জন্য cos 60, এবং দ্বিতীয় ক্ষেত্রে এইচ বের করার জন্য sin 60। আমরা এই এই দুই ধরনের ম্যাথই আমরা একটু আগেই করে আসলাম। ওকে। আচ্ছা, এখন এইখানে খেয়াল করো। একটি পানিপূর্ণ ভূগর্ভস্থ জলাধারের গভীরতা 7.5 মিটার এবং চোঙাকৃতি জলাধারের ব্যাস 4 মিটার। যে পাম্প 30 মিনিটে জলাধারকে সম্পূর্ণ খালি করতে পারে, তার ক্ষমতা কত? আচ্ছা, আমরা জানি এখানে ক্ষমতা সমান W/T। টি দেওয়া এই 30 মিনিট, এবং ডাব্লিউ সমান আমরা জানি mgh /T। এখন এখানে খেয়াল করো, এইচ দেওয়া 7.5 মিটার, জি জানা, টি দেওয়া। এখানে আমাদের কোনটা মিসিং? এম মিসিং। এর আগের ম্যাথ গুলাতে পানির ভর দেয়া ছিল, এখানে পানির ভর দেয়া নেই। কিন্তু পানি যে পাত্রটাতে আছে একটা চোঙাকৃতি, এখানে চোঙ বলতে কিন্তু সিলিন্ডার বোঝায়। এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে চোঙ বলতে বোঝায় সিলিন্ডার। ওকে। তো এখন আমাদের সিলিন্ডার নর্মালি দেখতে কি রকম হয়? এইরকমেরই। তাহলে এটা হচ্ছে তার এইচ। ওকে। তো এখন এইখানে যে এইচটা দেয়া, আমরা এইটাকে সিলিন্ডারের দৈর্ঘ্য হিসেবে এখানে বিবেচনা করব। মানে এখানে চোঙের যে গভীরতা, এটা হচ্ছে আমাদের সিলিন্ডারটা দৈর্ঘ্য। ওকে। তো এই সিলিন্ডারের মধ্যে যে পানি আছে, এই পানির আমরা যদি ভর বের করতে চাই, আমরা জানি রো ইজ ইকুয়াল টু m/v, বা এম সমান হচ্ছে রো ইন্টু ভি। তাহলে পানির ভর আমরা যদি বের করতে চাই, তাহলে পানির এখানে ঘনত্ব যে 1000, আমাদের তো এটা জানা। আর এটার আয়তন দরকার। তো এখন এখানে সিলিন্ডারের যে আয়তন হবে, এর ভিতরে থাকা পানির আয়তন তো সেম হবে। তাহলে সিলিন্ডারের যে আয়তন, এটার সূত্র কি? পাই r² এইচ।
তাহলে এটা হচ্ছে 1000 পাই। এখন এই ব্যাস দেওয়া 4 মিটার, তাহলে এখানে ব্যাসার্ধ হবে 2, এরপর স্কোয়ার, এইচ হবে 7.5। এটা আশা করি বুঝছো। তাহলে 1000, আচ্ছা এটা আসে 94248 এত কেজি। এটা আশা করি বুঝছো যে একটা পানি যে পাত্রের মধ্যে থাকবে ওই পাত্রের যে আয়তন, পানির আয়তন সেম হবে। আচ্ছা, তো এখন আমরা তো এখানে সবকিছু এখানে পেয়ে গেলাম। টি হচ্ছে 30 মিনিট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 38484.5। আচ্ছা, এই যে এইখানে আমাদের একটু ইয়ে আছে আর কি, একটা থিওরি আছে। এটা এখানে পড়ানো হয় না, এই জন্য এই ম্যাথটা ভুল হয়েছে। এখন এই ম্যাথটা কোথায় এই ভুল হয়েছে আমি এখানে থিওরিটা বুঝাই। এই থিওরিটা আমরা যখন এর পরবর্তীতে কুয়ার ম্যাথ আসবে, কিন্তু এই চ্যাপ্টারে কুয়ার ম্যাথ অনেক ইম্পর্টেন্ট একটা টাইপ। তো এর পরবর্তীতে আমরা কিন্তু কুয়ার ম্যাথ করব, তখন এই জিনিসটা লাগবে। যদি আমাদের পানিকে কোন একটা জলাধার থেকে, বা আমাদের নর্মালি বলা হয় কুয়া থেকে আর কি, তো এইটার আমাদের কুয়ার ম্যাথের ক্ষেত্রে W = M G H, এই সূত্রটা যে আমরা এখানে ব্যবহার করব। এই এইচ হচ্ছে গড় গভীরতা। এটা খুবই ভালোভাবে এখানে মাথায় রাখতে হবে যে আমরা এই সূত্রে যে MgH ব্যবহার করব, এইচ হচ্ছে গড় গভীরতা, নট কুয়ার গভীরতা। তো গড় গভীরতা এটা কি, এইটা সূত্র হিসেবে মনে রাখবা। এটা অনেক ভাবেই প্রমাণ করা যায়, তো এত ডিটেইলসে যাব না, এইটা এখানে মনে রাখবা। এই যে এটা হচ্ছে আমাদের গড় গভীরতার সূত্র। ওকে, এখন ধরো যে এটা একটা কুয়া। তো এই কুয়াগুলাও তো আমাদের নর্মালি সিলিন্ডারের মতোই তো হয়, মানে এইরকমই তো হয় এই কুয়াগুলা। এই- এই- এখন তো কুয়ার প্রচলন নাই বাসা বাড়িতে, আগে তো ছিল। এখন এটা যদি একটা কুয়া হয়, এখন আমাদের কুয়া কিন্তু সিলিন্ডার আকৃতির। তো এই কুয়াটা আমাদের পানিপূর্ণ অবস্থায় আছে। এইটা আমাদের শুরুতে আছে এই পানিপূর্ণ অবস্থায়। ওকে, তাহলে এইটার গভীরতা যদি এইচ হয়, আমরা এটাকে এই- আমরা এটাকে পানি শূন্য করলাম। তাহলে এখন এখানে পানি শূন্য করার পরে এটা আসলে এইভাবে। এখন এখানে খেয়াল করো, আমাদের গড় গভীরতা কি, পানির উপরিতলের আদি গভীরতা প্লাস শেষ গভীরতা ডিভাইড বাই 2। এটা তুমি বইতে অথবা টেস্ট পেপারে অনেক সূত্র দেখবা।
এত সূত্র মনে রাখার এখানে দরকার নেই। এই টপিকটা খুবই কনফিউজিং এবং কমপ্লিকেটেড। এটা মানে পড়াইলে অনেক কিছু পড়ানো যায়। এই টপিকের উপরই দুইটা ক্লাস নেওয়া যাবে আর কি, কারণ এই সূত্র ইন্টিগ্রেশন দিয়েও প্রমাণ নিয়ে আসা যায়। তো আমরা এত কমপ্লিকেটেড করব না। আমি যেভাবে লিখে দিলাম এটা মনে রাখো। ওকে। এখন আমাদের যদি প্রশ্নে বলে এই কুয়াটাকে পুরোপুরি পানি শূন্য করা হলো, বা 2/3 পানি সরানো হলো, বা 1/3 পানি সরানো হলো, সেই ক্ষেত্রে এইচ এর মান কি হবে? এইচ কিন্তু এই প্রতিটা প্রশ্নের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। আমি যেগুলো বললাম যে একেবারে পানি শূন্য, বা অর্ধেক পানি সরানো হয়েছে, 1/3 পানি সরানো হয়েছে, অথবা দুই দুই তৃতীয়াংশ সরানো হয়েছে, প্রতিটার ক্ষেত্রে এইচ এর মান কিন্তু ভিন্ন ভিন্ন হবে। যেমন এই ক্ষেত্রে পানির উপরিতল কোনটা? এইখানে যখন পানি পূর্ণ অবস্থায় ছিল, পানির উপরিতল হচ্ছে এই যে এইটা, একদম পানির যেটা উপরের সারফেস ওইটাই হচ্ছে পানির উপরিতল। তো একটা পাত্র যদি পানি পূর্ণ অবস্থায় থাকে, পানির উপরিতলের তো কোনো গভীরতা নাই, তাহলে আমাদের শুরুতে পানির উপরিতলের এখানে গভীরতা কত? 0। এটা আশা করি বুঝছো। আর একটা পাত্রকে যদি পানি শূন্য করা হয়, তাহলে পানির যেটা উপরের স্তর ওইটা নিচে নামতে নামতে কোথায় চলে আসবে? আমরা এটা ধরলাম যে একবারে পাত্রের নিচে চলে আসবে। পানির যেটা উপরের স্তর ওইটা আমরা ধরলাম যে পানি সরে যাবে, এবং পানির যেটা উপরের সারফেস ওইটা একদম নিচে চলে আসবে, এবং পানি শূন্য করার পরে পানির যেটা উপরের স্তর ওইটা একদম পাত্রের নিচে অবস্থান করবে। তাহলে এখন আমাদের দ্বিতীয় ক্ষেত্রে পানির উপরিতলের শেষ গভীরতা কত? শেষ গভীরতা হচ্ছে এইচ এর সমান। এটা আশা করি বুঝছো, কারণ এইটা টোটালটা যদি এইচ হয়, তাহলে পানির উপরিতলের শেষ গভীরতা হবে এইচ এর সমান। এই ক্ষেত্রে আমরা এমজিএইচ সূত্রে যে এইচ ব্যবহার করব, আম- এখন যদি আমি এটাকে এইচ ড্যাশ নামকরণ করি, তাহলে এইচ ড্যাশ কি হবে? H1 প্লাস H2, অর্থাৎ আদি গভীরতা প্লাস শেষ গভীরতা ডিভাইড বাই 2। তাহলে এটা হচ্ছে 0 প্লাস এইচ ডিভাইড বাই 2। তাহলে এটা হবে এইচ ডিভাইড বাই 2। এটা আশা করি বুঝছো। আচ্ছা, তো আমি এখানে একটু মুছে দেই দিয়ে এইখানে, আচ্ছা এটা থাক আপাতত। আচ্ছা এটা দাঁড়াও, এটা আরেকটা পেজে এটা বুঝাই। এখন আমি বললাম যে অর্ধেক পানি তুলে ফেলা হয়েছে। আচ্ছা, এটা আমাদের পরবর্তীতে কিন্তু বেশ কয়েক জায়গায় এই জিনিসটা লাগবে, তো তখন কিন্তু এই থিওরি আর এক্সপ্লেন করবো না, কিন্তু এটা এখনই বুঝে নাও। এখন এটার অনেকগুলো কেস হইতে পারে, যেমন তুমি এটা বুঝলে তোমাকে অর্ধেক বলুক, 1/4 বলুক, তিন তিন 3/4 বলুক, অথবা 4 ভাগের, সরি, 5 ভাগের 4 ভাগ বলুক, অথবা 10 ভাগের 3 ভাগ বলুক, যাই বলুক তুমি লিখতে পারবা। ওকে, তো আমি এ, দুই তিনটা এখানে বুঝাচ্ছি, এইগুলো একটু মনোযোগ দিয়ে একটু বুঝো। ওকে, এখন এটা শুরুতে ছিল আমাদের পানি পূর্ণ। তাহলে এটা আমাদের শুরুতে ছিল পানি পূর্ণ। এখন আমরা যদি এখান থেকে হাফ পানি যদি সরাই দেই, তাহলে এই পানি আসবে এই পর্যন্ত। এখন তুমি বলো যে আমাদের পানির যে উপরিতল, অর্থাৎ এই তলটার যদি পানি পূর্ণ অবস্থায় থাকে, তাহলে তার তো কোনো গভীরতা নেই, কারণ এটা পাত্রের মুখ বরাবর একদম আছে যদি পানি পূর্ণ অবস্থায় থাকে। তাহলে আমাদের শুরুতে পানির উপরিতলের যেটা আদি গভীরতা, অর্থাৎ H1, এটা হচ্ছে 0। এখন আমরা যদি অর্ধেক পানি সরাই দেই, তাহলে পানির যেটা একদম উপরের তল
এইটা আমাদের নেমে আসছে কোন বরাবর? এইটা নেমে আসছে এই বরাবর, এই বরাবর। তাহলে এইখানে পানির উপরিতলের গভীরতা কতটুকু বলতো? H/2। কারণ আমরা অর্ধেক পানি তুলছি, এখন টোটাল গভীরতা যদি এইচ হয়, তাহলে এখন পানির উপরিতলের গভীরতা কতটুকু? H/2। এটা আশা করি তুমি বুঝছো। তাহলে আমরা এমজি এই সূত্রে যে এইচ ব্যবহার করব, এটা কি হবে? এইচ ড্যাশ বা গড় গভীরতা, এটা হবে H1 H2/2, অর্থাৎ 0, H/2 আবার ডিভাইড বাই 2, তাহলে এটা হয়ে যাবে H/4। তাহলে এই জিনিসটা বোঝা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ আমাদের এগুলো ম্যাথ কিন্তু বলবে যে অর্ধেক পানি তোলা হলে কি হবে। এখন যদি অর্ধেক পানি বলে, তখন আমাদের কিন্তু ডিরেক্ট যেটা কুয়ার গভীরতা দেয়া থাকবে ওইটা ইউজ করা যাবে না, আমাদের এই সূত্রের মাধ্যমে গড় গভীরতা বের করে দেন এইটা বসাইতে হবে। এখন এগুলো আশা করি বুঝছো। আচ্ছা, এটা আর একটা এখানে বুঝাই। এখন আমাদের আরো বলতে পারে যে অর্ধেক পানির অর্ধেক তোলা হয়েছে। এখন যদি এই প্রশ্নটা করে যে আমাদের পাত্রের শুরু থেকে অর্ধেক পানি ছিল, অর্ধেক পানি থেকে আবার তার অর্ধেক পানি তোলা হয়েছে, তো এখন আমাদের কি হবে? আচ্ছা, আগে ছিল অর্ধেক, এখন পানি যদি তারও অর্ধেক এখন যদি এখান থেকে সরানো হয়, আমরা ধরলাম যে পানির সারফেস আমাদের নেমে আসছে এইখানে। এখন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা কেন এটা একটু জটিল আছে আর কি। আচ্ছা, এই বরাবর কত ছিল? H/2। আর এইটুক কত ছিল? H/2। কিন্তু এখন এখানে খেয়াল করো, এইটুক কত? এইটুক হচ্ছে H/2 এরও অর্ধেক। এটা আশা করি বুঝছো। H/2 এরও যেহেতু অর্ধেক, তাহলে আমরা এটাকে লিখতে পারবো H/4। আর এই বাকিটুক হচ্ছে H/4। এইটা আশা করি ক্লিয়ার। ওকে। তো অর্ধেক পানির যখন অর্ধেক তোলা হবে, এখন এখানে খেয়াল করো, যখন অর্ধেক পানি ছিল, তখন পানির উপরিতলের আমাদের আদি গভীরতা কত ছিল? পানির উপরিতল তখন ছিল অর্ধেক উচ্চতায়, মানে H/2। এই যে এইটা হচ্ছে আমাদের পানির উপরিতলের আদি গভীরতা, যেটা H/2 গভীরে আছে। ওকে। এখন অর্ধেক পানি থেকে অর্ধেক সরানোর পর পানির উপরিতল কতটুকু গভীরে নেমে আসছে, এটা হচ্ছে H/2, অর্থাৎ এইটু আবার এইটু। তাহলে এখন এই যে টোটাল এই গভীরতা আমাদের এখানে কতটুকু হবে? টোটাল এই গভীরতা হবে এই যে এই অঞ্চলটুকু, এটা পুরোটাই। এটা আশা করি বুঝছো। এটা বুঝলে এখন বাকিগুলা সবগুলা নিজে নিজেই আশা করি করতে পারবা। তাহলে H2 কত হবে বলো তো? H2 হবে H/2 +H/4। এইটা হচ্ছে পানির উপরিতলের শেষ গভীরতা। তাহলে এখানে আমাদের লসাগু হচ্ছে 4, 2, তাহলে এটা 2H+H, 3H/4। তাহলে আমরা এমজিএইচ সূত্রে ব্যবহার করার জন্য যেটা এইচ, অর্থাৎ গড় গভীরতা, এটা কি হবে? H ড্যাশ
H1 H2 ডিভাইড বাই 2, তাহলে এটা হচ্ছে H/2, আর এটা 3H/4। তাহলে এখন এখানে লসাগু করলে 4, এটা হচ্ছে 2H, এটা হচ্ছে 3H, তাহলে এইখানে আসবে 5H, আর 4 আর 2 এখানে নিচে গুণ হয়ে 8। আচ্ছা দাঁড়াও দেখি এখানে কোথাও কোনো ভুল হয়েছে নাকি। প্রথমে ছিল H/2 গভীরতায়, আবার তারও অর্ধেক নেমে আসলে, তাহলে H/2 থেকে আরো একটু নেমে আসছে কত, H/4। ওকে। আচ্ছা, এইখানে আবার একটা কনফিউশন ক্রিয়েট হইতে পারে, যে আমাদের পানি যেখানে ছিল আগে ওইখান থেকে কতটুকু নামছে, এইটা শেষ শেষ গভীরতা না আমাদের, একদম পাত্রের মুখ থেকে কতটুকু গভীরে আছে এটা হচ্ছে শেষ গভীরতা। এটা মাথায় রাখবা। যেমন তোমার এখানে মনে হইতে পারে, যদি এই কনফিউশনটা মাথায় আসে, তাহলে এখানে শুরুতে ছিল H/2 গভীরে, তাহলে শেষ শেষ গভীরতা এখানে তুমি এখানে চিন্তা করতে পারো যে H/4 এই পরিমাণ নিচে নেমে আসছে, তাহলে শেষ গভীরতা মনে হয় H/4 না, এটা পাত্রের মুখ থেকে কতটুকু গভীরে আছে ওইটা, তাহলে হবে H/2 প্লাস H/4। তাহলে এই দুইটা লসাগু করলে কত হয়, 4 লসাগু 2, তাহলে 5H ডিভাইড বাই 2 8, তাহলে এটাই হয় 5H/80 হয় মেবি। এইখানে তো আশা করি কোনো ভুল নাই। আচ্ছা, এই জিনিসটা আশা করি ক্লিয়ার। এখন তোমাকে যদি বলে 2/3, বা এখন এটা যাই বলুক আশা করি পারবা। ওকে, তো এখন আমরা এখানে কনসেপ্ট তো শিখলাম। সেই ক্ষেত্রে একটা একটা কুয়ার মতো একটা জলাধার থেকে আমরা যদি সম্পূর্ণ এখানে খালি করি, সেই ক্ষেত্রে এই যে একটু আগে যেটা এই পেজে যেটা বুঝাইলাম, যে সম্পূর্ণ এই খালি করলে গড় গভীরতা কত হয়, H/2 হয়। এখন এটা কিন্তু পরীক্ষার মধ্যে মানে তোমার খাতার মধ্যে এটা লিখতে হবে, এই চিত্র এঁকে লিখতে হবে না, জাস্ট এটা এই যে এই সূত্রটুকু লিখলেই আর কি হবে, মানে এই যে এটা আর কি, এই সূত্রটুকু লিখলেই হবে। এটা আশা করি বুঝছো। তাহলে এখানে H বলতে H/2, 7.5 ডিভাইড বাই 2। এখন আমাদের ম্যাথটা আশা করি হবে। ওকে, তাহলে এটা হচ্ছে 94, 248, 9.8, এটা হয় 3.75, নিচে হচ্ছে 1800। তাহলে এটা হচ্ছে 1924.23 ওয়াট। আচ্ছা, আমাদের যেটা অ্যান্সার আসবে এটা ওয়াটে, তো এখন আমাদের জিজ্ঞেস করতে কত হর্স পাওয়ার, তো 1 ওয়াট থেকে আমরা যদি হর্স পাওয়ার নিতে চাই, তাহলে এটা 746 দ্বারা ভাগ করতে হবে। সেই ক্ষেত্রে এটা হয় 2.579 বা 58, এত হর্স পাওয়ার। এইটা হচ্ছে অ্যান্সার। তো এখন এই ম্যাথটা বুঝতে গিয়ে আমরা অনেক অনেক কমপ্লিকেটেড একটা এখানে আমরা থিওরি শিখলাম, এটা আমাদের পরবর্তী ম্যাথ গুলাতে লাগবে। তো আমরা এটা আর রিপিট করব না কিন্তু ওইখানে গিয়ে। আচ্ছা, একটি পাম্প এত মিনিটে কুয়া থেকে 10,000 লিটার পানি 6 মিটার উচ্চতায়, গড় উচ্চতায় তুলতে পারে। পাম্পের ক্ষমতার 80% যদি কার্যকর হয়, তাহলে এর ক্ষমতা নির্ণয় করো। এটা আমাদের 9-10 এর ম্যাথ। তাহলে এখানে পি সমান হবে mgh/t।
ওকে, আচ্ছা, এখন এইখানে খেয়াল করো এম কি। এম হচ্ছে আমাদের পানির ভর। এখন এই ভরের একক কি, এখানে ভরের একক হচ্ছে এখানে কেজি। এখন এখানে এই 10,000 লিটার দেওয়া, লিটার কিসের একক? লিটার হচ্ছে মেইনলি আয়তনের একক, আমরা এটা জানি। 10,000 লিটার, তো এখন এখানে দেওয়া আয়তন। আমরা আয়তন থেকে এটা আমরা ভরে কিভাবে নিয়ে যাব? আয়তনের যেটা এসআই একক, ওইটা আমরা জানি মিটার কিউব, এবং লিটার থেকে মিটার কিউবে নিয়ে যাওয়ার জন্য 10⁻³ দ্বারা গুণ করতে হয়, এটাও জানি। রো সমান 1000 কেজি পার মিটার কিউব, এটা হচ্ছে পানির ঘনত্ব। তাহলে এম সমান কি হবে? রো ইন্টু ভি, 1000 ইন্টু 10,000 ইন্টু 10⁻³। তাহলে এই 1000 বলতে এখানে 10⁻³ আর এখানে 10⁻³ বাদ দিলে থাকে 10,000। এখন এটা কেন বললাম, এই পানিটা যদি বিশুদ্ধ হয়, অর্থাৎ পানির ঘনত্ব যদি 1000ই হয়, তাহলে পানির আয়তন যত লিটার হবে পানির ভরও অত কেজি হবে। কারণ এই যে আমরা তো এই দেখলাম এখান থেকে যে এইখানে এই যে পানির ঘনত্ব 1000, আর লিটার থেকে মিটার কিউবে নেওয়ার জন্য যে 1/1000 ওইটা বাদ যায়। সেই ক্ষেত্রে পানির আয়তন যেটা হয় পানির ভরও সেইটা হয়। যদি পানির ঘনত্ব 1000 হয়, কিন্তু যদি পানির ঘনত্ব 1000 না হয়, প্রশ্নে যদি অন্য একটা এখানে ঘনত্ব বলে দেয় যে পানির ঘনত্ব 980 বা ধরো যে 950, সেই ক্ষেত্রে পানির যত লিটার হবে অত কেজি কিন্তু হবে না। কারণ তুমি যদি এখানে এখন আমরা যদি এখানে ঘনত্বের জায়গায় 950 বসাই, তাহলে এটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। তো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবো। যদি অবিশুদ্ধ পানি হয় এবং পানির ঘনত্ব যদি প্রশ্নে অন্য একটা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে পানি যত লিটার হবে অত কেজি কিন্তু হবে না। কিন্তু পানিটা যদি বিশুদ্ধ হয় এবং প্রশ্নে তোমার কোনো কিছু বলা নাই, তাহলে এখানে আমরা পানিটাকে বিশুদ্ধ ধরে নিয়ে পানি যত লিটার হবে অত কেজি লিখবো। এইটা আশা করি বুঝছো। তাহলে এখানে এত কেজি 9.8, আর এখানে গড় উচ্চতা আমাদের দিয়ে দেওয়া 6 মিটার, তাহলে আমরা এটাই ব্যবহার করব। টি হচ্ছে 4.9 মিনিট, তার মানে এত সেকেন্ড। ওকে, এটা আসে 2000 ওয়াট। আচ্ছা, এটা এটা কি বলতো? এটা হচ্ছে কার্যকর ক্ষমতা, কিন্তু পাম্পের যেটা মেইন ক্ষমতা তার 80% কার্যকর হয়েছে। ওকে, তাহলে আমরা এটাকে মেইনলি বলি কার্য দক্ষতা বা কর্ম ক্ষমতা। এটা 910 ছিল। এটা হচ্ছে ইটা। ইটা সমান কি? আমাদের কার্যকর ক্ষমতা ডিভাইড বাই প্রদত্ত ক্ষমতা ইন্টু 100%। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 80%। এইখানে আমাদের কার্যকর ক্ষমতা হচ্ছে 2000 ওয়াট। এটা হচ্ছে প্রদত্ত ক্ষমতা। পি ড্যাশ সমান হবে 2000 ডিভাইড বাই 80% বলতে 0.1। তাহলে 2000 ডিভাইড বাই 0.8, এটা হচ্ছে 2500 ওয়াট। এটা আশা করি বুঝছো। মানে আমাদের পাম্পের মেইন ক্ষমতা হচ্ছে 2500 ওয়াট, তার 80% এখানে কাজ করছে, অর্থাৎ 2000 ওয়াট। তো এটাও এটাও 910 এর ম্যাথ হুবহু। এটা আশা করি বুঝছো এটা। এই যে
এটাও সেম ম্যাথ। এখন দেখো এখানে প্রশ্নে বলছে যে এত কেজি ভরকে 20 মিটার উপরে তুলতে পারে, তুললে ক্ষমতা 30% নষ্ট হয়। এখন এর ক্ষমতা 30% নষ্ট হয় বলতে কি বোঝায়? এর এর কত পার্সেন্ট ক্ষমতা কার্যকর? 70% ক্ষমতা এর কার্যকর। ওকে, তো ইঞ্জিনটির ক্ষমতা নির্ণয় করতে বলছে, তাহলে আমরা এর কার্যকর এই ক্ষমতা এটা বের করি আগে। এটা কি হবে? mgh ডিভাইড বাই টি। এম কত? 100। এইচ হচ্ছে 20 মিটার 1 মিনিটে। ওকে, তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে? 326.67 ওয়াট। এটা হচ্ছে তার কার্যকর ক্ষমতা। তাহলে আমরা জানি এই কর্মদক্ষতা সমান কার্যকর ক্ষমতা ডিভাইড বাই মেইন ক্ষমতা ইন্টু 100%। এখন 100% মানে তো 1। তো এইখানে এটা কত? যদি তার 30% নষ্ট হয় তাহলে কাজ করবে কত? 70%। তাহলে তার এখানে কর্মদক্ষতা কত হবে? 70%। এই 70% মানে 0.7। পি হচ্ছে 326.67 ডিভাইড বাই মেইন ক্ষমতা। তাহলে পি ড্যাশ সমান হবে এটা ডিভাইড বাই 0.7, অর্থাৎ 466.67। এত ওয়াট। আচ্ছা, এখন এইটার জন্য আমাদের একটা নতুন সূত্র লাগবে। আমরা জানি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। আমরা আপাতত কস্তিটাকে বাদ দেই। পি ইজ ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইড বাই টি। ডাব্লিউ সমান এফ এস ডিভাইড বাই টি। এফ এস ডিভাইড বাই টি। সমবেগের সূত্র থেকে আমরা কি জানি? ভি ইজ ইকুয়াল টু এস টি। এটা সমবেগের সূত্র, 19 এগুলো ছিল। তাহলে না, ধরো উল্টা লিখছি। এস ইজ ইকুয়াল টু ভিটি, মানে দূরত্ব সমান সমান হচ্ছে বেগ ইনটু সময়। তাহলে ভি সমান কি হবে? এস ডিভাইড বাই টি। তাহলে এস ডিভাইড বাই টি এর জায়গায় আমরা কি লিখতে পারি? এস ডিভাইড বাই টি এর জায়গায় লিখতে পারি ভি। তাহলে এটা হচ্ছে পি, এবং এটা হচ্ছে একটা নতুন সূত্র, পি ইজ ইকুয়াল টু এফ ইন্টু ভি। এটা আমাদের এখানে লাগবে। আচ্ছা, একটি ক্রেন, তাহলে এখানে পি এর মান হচ্ছে এত কিলোওয়াট। তাহলে এর সাথে 1000 গুণ করলে এটা কত আসবে? 3730। এফ এর মান দেওয়া 746 নিউটন। কত বেগে খাড়া উপরে তুলতে পারবে? তাহলে পি ইজ ইকুয়াল টু এফ ডিভাইড বাই। তাহলে এখানে ভি হবে পি ডিভাইড বাই এফ। তো এটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড। এটা আশা করি বুঝছো। আচ্ছা, আমরা এখানে 17 নাম্বারটা পর্যন্ত আজকে করব। আর বাকি দুইটা করতে আমাদের ভার কেন্দ্র সম্পর্কে একটু আইডিয়া লাগবে। এটা আমরা নেক্সট ক্লাসে করবো। একটি বৈদ্যুতিক পাম্প ভূগর্ভস্থ জলাধার থেকে, যার পানির তল ভূপৃষ্ঠ থেকে 4 মিটার গভীরতায় অবস্থিত, 9.1 মিটার কিউব পানি 1 ঘন্টায় ভূমি থেকে 32 মিটার উচ্চতায় অবস্থিত টাঙ্কিতে তুলে। পাম্পের ক্ষমতা 70% কার্যকরী হলে পাম্পের ক্ষমতা কত? ওকে,
আচ্ছা, এখন এইখানে আমাদের পানি ছিল 4 মিটার গভীরে, সেইখান থেকে আবার ভূমি থেকে 32 মিটার উপরে তোলা হয়েছে। তাহলে এখন আমাদের এইখানে আহ, পানিকে টোটাল কতটুকু তোলা হয়েছে? এইচ এর মান একবার 4 মিটার গভীর থেকে তোলা হয়েছে, আর একটা হচ্ছে আবার 32 মিটার উপরে তোলা হয়েছে। এখন এই ক্ষেত্রে আবার গড় গভীরতা h/2 আসবে না, কারণ এটা আমাদের শুধুমাত্র সে কুয়ার ক্ষেত্রে আর কি। তাহলে এটা হবে 36 মিটার। আচ্ছা, এখন এইখানে আমাদের পানির ভর হবে কত? রো ইন্টু ভি। রো দেওয়া 9, ভি দেওয়া 9.1, রো রো আমরা তো জানি 1000, তাহলে এটা হবে 9100 কেজি। ওকে, তাহলে পি সমান আমরা জানি mgh ডিভাইড বাই টি। তো এখন এখানে সবগুলা মান আমরা যদি এখানে বসাই, এটা হচ্ছে 9100 ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান হচ্ছে 36 ডিভাইড বাই টি কত? 1 ঘন্টায়। আচ্ছা, তাহলে 1 ঘন্টা হলে এটা হচ্ছে 3600 সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 891.8 ওয়াট। ওকে, এবং এইখানে তার কার্যকরী ক্ষমতা হচ্ছে 70%। তাহলে ইটা সমান পি ডিভাইড বাই পি ড্যাশ। ইটা 70% মানে 0.7, এটা হচ্ছে 891.8, আর এটা হচ্ছে পি ড্যাশ। তাহলে পি ড্যাশ হবে, এটা হচ্ছে 1274 ওয়াট। ওকে, এটা আশা করি এটা বুঝছো। আচ্ছা, আমি এখানে 3 নাম্বার ম্যাথটা একটু বুঝাই। একটা বস্তুকে আমরা যদি শোয়ানো অবস্থায় থেকে এই বস্তুটাকে আমরা দাঁড় করাই, তাহলে এখানে কি পরিমাণ কাজ হবে? এটা হচ্ছে এই রকমের একটা বস্তু এইখানে আছে, যার এটা হচ্ছে তার উচ্চতা, কারণ এটা এখন এটা এখন শোয়ানো অবস্থায় আছে। যদি আমরা এটাকে দাঁড় করাই তাহলে এই হবে তার উচ্চতা। এইটাকে আমরা মেইনলি বলবো তার ব্যাস, অথবা এখন এই বস্তুটাকে তার যে প্রস্থচ্ছেদ, এটা তো সবসময় গোলাকার, মানে এখন এটা একটা সিলিন্ডার হোক অথবা ইট হোক অথবা যাই হোক, আমরা এটাকে এইরকম ভাবে ধরে নিব যে তার প্রস্থচ্ছেদটা গোলাকার। ওকে, এখন ভার কেন্দ্র কি? ভার কেন্দ্র আমরা নিউটনের বলবিদ্যা পড়ছিলাম, একটা বস্তুর সমস্ত ভর যে বিন্দুতে কল্পনা করলে, মানে ধরো যে এইখানে একটা জিনিস আছে, যে কোনো একটা জিনিস, তার উপরে একটা তুমি স্কেল রাখতে চাও। তো এখন একটা স্কেলকে তুমি যদি এইভাবে রাখো, এই যে এই এই বস্তুটার উপর, তাহলে কিন্তু স্কেলটা এইভাবে থাকবে না। আবার তুমি যদি এই স্কেলটাকে এইভাবে রাখতে চাও, তাও কিন্তু ওই স্কেলটা এই বস্তুর উপর থাকবে না। এটা কখন থাকবে? যখন স্কেলটার একদম মিডিল পয়েন্ট ওই বস্তুর উপরে চলে আসবে, তখন এইখানে স্কেলটা থাকবে। তাহলে এই পয়েন্টটাকে আমরা এখানে বলতেছি ভার কেন্দ্র, কারণ ওই পয়েন্টেই স্কেলটার সমস্ত ভর কেন্দ্রীভূত আছে, এটা মনে করা হয় জন্য ওই পয়েন্টটা স্কেলের এই দ্বন্দ্বটার উপরে আসলে স্কেলটা ভারসাম্য অবস্থায় থাকে। ওকে, তাহলে এইখানে
একটা এরকম একটা দণ্ড অথবা বস্তুর ভারকেন্দ্র হচ্ছে, সে যখন শোয়ানো অবস্থায় থাকে তার এই ভারকেন্দ্র হচ্ছে ঠিক মাঝ বরাবর, অর্থাৎ তার যেটা ব্যাস এইটু হচ্ছে তার ব্যাসার্ধ। তাহলে তার ভরকেন্দ্র থাকবে এখানে ভূমি থেকে তার যে ব্যাসার্ধ, ওই ব্যাসার্ধ পর্যন্ত উচ্চতায় তার ভরকেন্দ্রটা থাকবে। ওকে, এরপরে এই বস্তুটাকে আমরা যদি এখানে শোয়ানো অবস্থা থেকে আমরা যদি দাঁড় করাই, ধরুন বাতাস, এখন এই বস্তুটাকে আমরা যদি শোয়ানো অবস্থা থেকে দাঁড় করাই, তাহলে এইটা হবে তার এইচ। এখন এখানে দাঁড় করানো অবস্থায় তার ভারকেন্দ্র থাকবে ঠিক মাঝ বরাবর। এখন দেখো, তাহলে তার ভারকেন্দ্র হচ্ছে h/2 উচ্চতায়। তাহলে তার ভারকেন্দ্রের সরণ, অর্থাৎ ভারকেন্দ্র আমাদের ভূমি থেকে কতটুকু সরে গেছে। আগে ছিল আর উচ্চতায়, অর্থাৎ ডি এর অর্ধেক, মানে এখানে ব্যাসার্ধ। এখন আছে h/2 উচ্চতায়, তাহলে h/2 অবশ্যই বড়, আর অবশ্যই ছোট, এইখানে আমাদের বোঝাই যাচ্ছে। তাহলে ভারকেন্দ্র সরণ হচ্ছে h/2 - r, মানে ভারকেন্দ্র আগের অবস্থা থেকে কতটুকু উপরে উঠছে, এটা কি হবে h/2 - r। এখন এইটা আমরা কেন শিখলাম, এই যে আমাদের 3 নাম্বার ম্যাথে যে এখানে কাজ বের করতে বলছে W = mg/h, এই যে এইচ ব্যবহার করব, এইচটা হবে এই যে ভারকেন্দ্রের সরণ। তাহলে আমরা এটাকে এইচ ড্যাশ নাম দেই। তো এম এইখানে কি হবে, 1 মিটার ব্যাসের এবং 6 মিটার দীর্ঘ একটি সিলিন্ডারের ঘনত্ব দেওয়া। তাহলে এখানে এম কি হবে, আমরা জানি এইখানে রো ইন্টু ভি, এম সমান। আর এখন এখানে এইচ ড্যাশ সমান কি হবে, এইচ ড্যাশ সমান হবে h/2 মাইনাস আর। এটা সবার ক্ষেত্রে না কিন্তু, এটা মানে শুধুমাত্র এই ম্যাথের ক্ষেত্রে বুঝাইলাম। এখন অন্যান্য অনেক বস্তুর ক্ষেত্রে ভারকেন্দ্র সরণ ভিন্ন ভিন্ন হইতে পারে, সবসময় যে h/2 মাইনাস আর হবে এটা না। আমরা যখন আরো ম্যাথ করব তখন আরো দেখবো সামনে। তাহলে এখানে রো দেওয়া 1000, এবং এটা যেহেতু একটা সিলিন্ডার বলছে, এবং সিলিন্ডারের ভি অর্থাৎ আয়তন, এটা কত, πr²h। আচ্ছা, এইচ কত, 6, তাহলে 6/2 মাইনাস আর কত, ব্যাস যদি 1 মিটার হয় তাহলে ব্যাসার্ধ হবে 0.5। তাহলে এখানে 1000 ইন্টু পাই ইন্টু r² ইন্টু এইচ ইন্টু 3 - 0.5। তাহলে এটার অ্যান্সার আসে কি ব্যাপার, অ্যান্সার মিললো না তো। ও আচ্ছা, এইখানে তো একটা জি আছে, এখানে জি তো লেখা হয়নি। তাহলে এখানে জিও আসবে, যেটা 9.8। তাও তো মিলবে না। আচ্ছা দাঁড়াও, 1000 πr²h। হ্যাঁ, সবকিছু তো ঠিকই আছে। 1000 πr² বলতে 0.5 এর উপর স্কোয়ার, এইচ বলতে 6। ওকে, তারপরে হচ্ছে 9.8, তারপর 3 - 0.5 মানে 2.5। আচ্ছা, এটাই অ্যান্সার, ঠিক আছে, বইয়ের অ্যান্সারই এখানে ভুল দেওয়া আর কি। আচ্ছা, তুমি ক্যালকুলেশন করে দেখবে এটাই আসে অ্যান্সার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এই ম্যাথটা আশা করি বুঝছো। তো এখন এই কনসেপ্ট আমাদের এখানে পরবর্তীতে আরো
অন্যান্য জায়গায় লাগবে আর কি। তো আজকে আমরা যেগুলো ম্যাথ করলাম এগুলো সবগুলো আশা করি বুঝছো, এবং এখানে অনেক বেশ কিছু নতুন নতুন কনসেপ্ট আসছে। এই চ্যাপ্টারটা এইরকমই যে আমাদের ম্যাথ বেসড এই চ্যাপ্টারটা পড়তে হবে, কারণ এই চ্যাপ্টার থিওরি খুবই কম, আমরা ম্যাথ করতে করতে অনেক থিওরি এখানে শিখবো। ওকে, তো এখন এইগুলা ম্যাথ প্লাস যা যা থিওরি আজকে পড়ানো হয়েছে এগুলা সবগুলা ভালোভাবে এখন এই প্রতিটা ম্যাথ নিজে সলভ করবা, তারপর থিওরি গুলা ভালো মতো রিভিশন দিবা, তাহলে এগুলা পারবা ভালো মতো। এবং এগুলা ম্যাথের থিওরি আমাদের পরবর্তীতে আমরা যেগুলা ম্যাথ করব সেইখানেও লাগবে। আচ্ছা, তো আজকে এইখানে থাক।